আমার যখন বয়স ৮, তখন থেকেই আমার নানা আমার সাথে খেয়ালিপনার ছলে বাজে আচরণ করার চেষ্টা করত। নানা যখন আমার সাথে এই রকম বাজে আচরণ করার চেষ্টা করত, তখন আমি নানার কাছ থেকে কোনো রকম ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যেতাম। আমার আপন নানা ভাই আমার সাথে এই রকম নোংরামি করার চেষ্টা করত বলে আমি সব সময় তার কাছ থেকে দূরে সরে থাকতাম। একদিন আমার বড় মামার বিয়েতে গিয়েছিলাম। আমরা সবাই নানা বাড়িতে। নানা বাড়িতে তখন সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত আছে। এইভাবে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। বিয়ে বাড়িতে এত মানুষের সমাগম, আত্মীয় স্বজন, সবাই বাড়ি পূর্ণ ভর্তি ছিল। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল। এখন শোয়ার পালা। যে যেখানে পারছে সেখানেই শুয়ে পড়ছে। অর্থাৎ বাড়িতে মেহমান অনেক বেশি, জায়গারও খুব সংকট। আমার আম্মু আমার নানুর পাশে গিয়ে শুয়ে পড়ল। আরও অনেক মানুষ। কোথাও শোয়ার আমি জায়গা পাচ্ছিলাম না। অবশেষে আমার আম্মু বলল, মা আরোহী, আয় তো দেখি, তোর নানার রুমে নি জায়গা আছে? তোর নানা রুমে যদি জায়গা থাকে, তাহলে তুই তোর নানার সাথে শুয়ে থাকবে। তুই তো ছোট মানুষেই, সমস্যা নাই। তারপর আম্মু আমাকে নিয়ে নানার রুমে গেল। নানা রুমে গিয়ে দেখে সেখানে কেউ নাই। শুধু নানা একা শুয়ে আছে। অর্থাৎ নানাকে সবাই ভয় পায়। নানা অনেক রাগী মানুষ। কেউ নানার রুমে সহজে যায় না। নানা রুমে কেউ নেই। তাই আমার আম্মু বলল, মা আরোহী, তুই তোর নানার কাছে গিয়ে শুয়ে পড়। সেখানে কেউ নেই, খুব আরামে ঘুমাতে পারবি। আমি কি করব তখন? বুঝতে পারছিলাম না। আর মাকে তো এসব কথা বলাও যাচ্ছে না। কিছু করার ছিল না। ভাগে পড়ে আমি আমার নানা রুমে নানার সাথে শুইতে হলো। নানার সাথে শুয়েছি, কোনো সমস্যা নাই। কিন্তু রাত যখন গভীর হলো, তখন নানা আমার সাথে যা করল, তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। গল্পটি শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। বন্ধুরা, আমার নাম অধরা ইসলাম আরোহী। আমার ডাক নাম আরোহী। বর্তমানে আমার বয়স 22। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলবো, তখন আমার বয়স ছিল 8 থেকে 12। অর্থাৎ এটি আমার জীবনের একটি সত্য ঘটনা। ঘটনাটি শুরু আমার যখন বয়স 8 বছর। আর ঘটনাটি শেষ হয় যখন আমার বয়স 12 বছর হয়। বন্ধুরা, আমার যখন বয়স 8, তখন থেকেই আমার আপন নিজের নানা ভাই, অর্থাৎ আমার মায়ের আপন পিতা, আমার সাথে প্রায় নোংরা আচরণ করার চেষ্টা করত। আমি তখন বাচ্চা একটা মেয়ে ছিলাম। খুব ছোট্ট একটা মেয়ে ছিলাম। খুব একটা বেশি বুঝতাম না। আমি নানা বাড়িতে গেলে নানা ভাই আমাকে আদর করার ছলে আমার সাথে বাজে আচরণ করার চেষ্টা করত। আমি তেমন বেশি বুঝতাম না। তবে এইটুকু বুঝতাম, নানা ভাই আমার সাথে যে আচরণ করত, সেটা খুব বাজে, খুব খারাপ ছিল। নানা ভাই যে আমার সাথে এরকম করার চেষ্টা করত, আমি আমার মাকে একদিন বলেছিলাম। তখন মা আর নানু হেসে হেসে একেবারে কুটি কুটি হয়ে গেল। আর বলল, তোর নানা ভাই তোর সাথে এসব খেয়াল করে, তুই কি বুঝিস না? তুই ব্যাককল নাকি? মায়ের কাছে এসব বললেও কোনো কিছু হয় না। কারণ মা তার বাবাকে খুব সম্মান করে। আর বাবা এইরকম কাজ করবে তা মা কোনোদিন কল্পনাও করে নাই। একদিন নানা ভাই আমাদের বাড়িতে আসলো বেড়াতে। নানু ভাই এসেই আমাকে খোঁজাখুঁজি শুরু করল। আমার আম্মুকে বলতে শুরু করল, মা জুই, আরোহী কোথায়? আরোহীকে তো দেখছি না। অনেক ভালোবাসি আরোহীকে। কারণ আমি তোদের বাড়িতে আসি শুধুমাত্র আরোহীর জন্য। মেয়েটা অনেক লক্ষ্মী, অনেক কিউট, অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর কথা বলে। কই মা, ডাক দে তো একটু আরোহীকে। আমি একটু দেখি তাকে। তাকে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে আছে। আমি গিয়েছিলাম অন্যের বাড়িতে খেলাধুলা করতে। সেখান থেকে মা আমাকে ডেকে নিয়ে আসলো। আমি আসতেই নানু ভাই আমাকে ধরে আদর করতে শুরু করল। কিন্তু এই আদরের মধ্যে কেমন জানি একটা অন্যরকম রহস্য লুকিয়ে ছিল।
মা তো বুঝতে পারি নাই। আমার সাথে নানা ভাই আদরের ছলে অন্য কিছু করার চেষ্টা করত। যাই হোক, আমি অনেক জোর করে নানা ভাইয়ের কাছ থেকে আমি নিজেকে ছাড়িয়ে নিলাম। তখন মায়ের সামনেই নানা ভাইকে বললাম, নানা ভাই, তুমি আমার সাথে এরকম করো কেন? আমার সাথে এরকম দুষ্টামি করো কেন? আমার এরকম ধরনের দুষ্টুমি ভালো লাগে না। আমার কাছ থেকে এরকম কথা শুনে মা আর নানা ভাই খুব হাসতে শুরু করল। তারপর মা আমাকে, নানা ভাইকে নিয়ে ঘরে গেল। নানা ভাই আমাদের সকলকে নিয়ে বসল। বসার পর আমার নানা ভাই আমার মাকে বলল, মা জুই, আমার জামাই বাবাজি কোথায়? তোদেরকে না জানিয়েই তো আমরা একটা কাজ করে ফেলেছি। তোরা মনে কিছু নিস না, তোর ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলেছি। হঠাৎ করে মা জুই, আমি কথা দিয়ে দিয়েছি মেয়ের বাবাকে। তোদের কি কিছু বলতে পারলাম না। তোরা মনে কিছু নিস না। আগামী শুক্রবারে তোর ভাইয়ের বিয়ে। তোরা সবাই বুধবারে চলে আসবি। আর জামাই বাবাজি আসলে জামাই বাবাজিকে আমার কথা বলবে। কেমন? নানা ভাইয়ের কথা শুনে আমার আম্মু বলল, ঠিক আছে বাবা, আমি তোমাদের জামাই আসলে বলবো নে। আর আমরা সবাই বুধবারে চলে আসব। তারপর আমাদের নানা ভাই আমাদের বাড়ি থেকে চলে গেলেন। আমি, আমার মা, আমার আব্বু সবাই মিলে বুধবারে নানা বাড়িতে চলে আসলাম। অনেকদিন পর নানা বাড়িতে যাচ্ছি। মনের মধ্যে খুব আনন্দ লাগছে। অনেক মজা হবে। নানা বাড়িতে যেতেই নানা দৌড়ে এসে আমাকে দেখে হেসে কথা বলতে শুরু করল। নানা ভাই আমাকে বলল, কি গো ম্যাডাম, কখন এসেছেন আপনি? আমি বললাম, নানা ভাই, এই তো কিছুক্ষণ আগে এসেছি। তো তুমি কেমন আছো? নানা ভাই বলল, ম্যাডাম, এতক্ষণ ভালো ছিলাম না। এখন তোমাকে দেখে আমার শরীর এবং মন দুটোই ভালো হয়ে গেছে। কিছুক্ষণ পর নানা ভাই আমার কাছে এসে বলল, আরোহী ম্যাডাম, আগামীকালকে আমাদের গঞ্জে একটি বিরাট বান্নি মেলার বসবে। আরোহী ম্যাডাম, কালকে কি তুমি আমার সাথে ওই বান্নি মেলায় যাবে? যদি যাও, তাহলে তোমাকে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে দিব। সুন্দর সুন্দর জিনিসের কথা শুনে আমার মন আনন্দে নাচতে শুরু করল। আমি বললাম, নানা ভাই, সত্যি তুমি আমাকে খুব সুন্দর সুন্দর জিনিস কিনে দিবা? নানা ভাই বলল, হ্যাঁ রে পাগলি হে, আমি তোকে খুব সুন্দর সুন্দর জিনিস কিনে দিব। তুই যাবি আমার সাথে কালকে? আমি বললাম, নানা ভাই, অবশ্যই আমি তোমার সাথে যাব। আমি যদি তোমার সাথে যাই, তাহলে তুমি আমাকে কি কি কিনে দিবে? নানা ভাই বলল, তুই যা চাবি, আমি তাই কিনে দিব। আমি বললাম, নানা ভাই, তুমি সত্যি বলছো? আমি যা চাইব তুমি তাই কিনে দিবে? তারপর নানা ভাই বলল, হ্যাঁ গো ম্যাডাম, হে, তুমি যা চাইবা আমি তাই কিনে দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে নানা ভাই, আমি তাহলে আগামী কালকে তোমার সাথে বান্নি মেলায় যাব। তারপর নানা ভাই বলল, আচ্ছা ঠিক আছে সুন্দরী, কালকে রেডি থাকবা। আমি কালকে তোমাকে এসে নিয়ে যাব। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার নানা ভাই আমাকে নিয়ে বান্নি মেলায় যাওয়া শুরু করল। আর তাছাড়া ও শুক্রবারে মামার বিয়ে। মামার বিয়ের কিছু জিনিস কেনার জন্য নানা ভাই আমাকে নিয়ে বান্নি মেলাটা যাচ্ছে। বান্নি মেলাটা আমাদের নানু বাড়ি থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূর হবে। অনেক বড় একটি মেলা। নানা ভাই আমাকে নিয়ে একটি রিকশায় উঠল। রিকশায় উঠে বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে আমার খুব ভালো লাগছিল। চারদিকে সবুজের সমাহার। আর নানার সাথে গল্প করতে করতে হঠাৎ আমরা মেলায় চলে আসলাম। মেলায় গিয়ে কত সুন্দর সুন্দর জিনিস আমার চোখে ধরা পড়ল। যাই দেখলাম তাই তাই আমি নানা ভাইকে কিনে দিতে বললাম। নানা ভাই আমাকে আমি যা চাইলাম তাই কিনে দিল। আমার খুব খুশি খুশি লাগছিল সেদিন। তারপর মেলা থেকে আমি আর নানা ভাই চলে আসব। ঠিক এই মুহূর্তে একটা জিনিস আমার চোখে ধরা পড়ল। আমি বললাম, নানা ভাই, এটা আমাকে কিনে দিবা? তাহলে আমি খুব খুশি হব। নানা ভাই বলল, সুন্দরী, আমি যে তোমাকে এত খুশি করতেছি, তুমি কি আমাকে একবার খুশি করার চিন্তা ভাবনা করেছ? আমি বললাম, নানা ভাই, আমি তোমাকে আবার কিভাবে খুশি করব? নানা ভাই বলল, সুন্দরী, তুমি যদি আমার সাথে একটি কাজ করো, তাহলে তোমাকে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে দিব। আমি বললাম, নানা ভাই,
কি করতে হবে তোমার সাথে? একটু খুলে বলো না। নানা ভাই বলল, তুমি যদি আমার সাথে এক রাত থাকো, তাহলে তুমি যা চাইবে আমি তাই দিব। তোমার সাথে আমি কিছু করব না। আমরা দুইজন শুধু গল্প করব। আমি বললাম, নানা ভাই, এটা কোনো ব্যাপার হলো? আমি তোমার সাথে শুক্রবারে রাতে থাকব। নানা ভাই কি মিথ্যে সান্ত্বনা দিয়ে থামানোর চেষ্টা করলাম। নানা ভাইয়ের কাছ থেকে মূলত কোনো কিছু আদায় করার জন্যই এই কাজটি করেছিলাম। কিন্তু এটা যে বাস্তব হয়ে যাবে তা আমি কখনো বুঝতে পারি নাই। পরের দিন শুক্রবার, মামার বিয়ে। বিয়ে বাড়িতে এত মানুষের সমাগম, আত্মীয় স্বজন, সবাই বাড়ি পূর্ণ ভর্তি ছিল। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল। এখন শোয়ার পালা। যে যেখানে পারছে সেখানেই শুয়ে পড়ছে। অর্থাৎ বাড়িতে মেহমান অনেক বেশি, জায়গারও খুব সংকট। আমার আম্মু আমার নানুর পাশে গিয়ে শুয়ে পড়ল। আরও অনেক মানুষ। কোথাও শোয়ার আমি জায়গা পাচ্ছিলাম না। অবশেষে আমার আম্মু বলল, মা আরোহী, আয় তো দেখি, তোর নানার রুমে নি জায়গা আছে? তোর নানা রুমে যদি জায়গা থাকে, তাহলে তুই তোর নানার সাথে শুয়ে থাকবে। তুই তো ছোট মানুষেই, সমস্যা নাই। তারপর আম্মু আমাকে নিয়ে নানার রুমে গেল। নানা রুমে গিয়ে দেখে সেখানে কেউ নাই। শুধু নানা একা শুয়ে আছে। অর্থাৎ নানাকে সবাই ভয় পায়। নানা অনেক রাগী মানুষ। কেউ নানার রুমে সহজে যায় না। নানা রুমে কেউ নেই। তাই আমার আম্মু বলল, মা আরোহী, তুই তোর নানার কাছে গিয়ে শুয়ে পড়। সেখানে কেউ নেই, খুব আরামে ঘুমাতে পারবি। আমি কি করব তখন? বুঝতে পারছিলাম না। আর মাকে তো এসব কথা বলাও যাচ্ছে না। কিছু করার ছিল না। ভাগে পড়ে আমি আমার নানা রুমে। নানার সাথে শুইতে হলো। নানার সাথে শুয়েছি, কোনো সমস্যা নাই। নানার মনে যে এমন কিছু, তা তো আমি জানতাম না। আমি নানার সাথে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতেই পারি নাই। গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমার সাথে এক অন্যরকম আচরণ করার চেষ্টা করছে। কিন্তু আমি ভয়ে তখন কোনো কিছু বলি নাই। যখন দেখি লোকটি আমার সাথে খুব বেশি খারাপ আচরণ করছে, তখন আমি চোখ মেলে চেয়ে দেখি আমার নানা আমার সাথে এক অদ্ভুত আচরণে মেতে উঠেছে। আমি বললাম, নানা, আপনি আমার সাথে কি করছেন? নানা বলল, শোন আরোহী, আমি যা করছি তুই আমাকে তা করতে দে। তোকে আরো অনেক বেশি খেলনা, অনেক বেশি মজা কিনে দিব। আর আজকে আমি তোর সাথে যা করছি তা যদি তুই আমাকে করতে দিস, তাহলে এই যে দেখ, এখানে 5,000 টাকা আছে। এই টাকা আমি তোকে দিয়ে দিব। আমি বললাম, সত্যি নানা? তুমি আমাকে এই 5,000 টাকা সবগুলো দিয়ে দিবা? নানাভাই বল, হ্যাঁ রে সুন্দরী, হ্যাঁ, তুই যদি আমার সাথে এই কাজটি করস তাহলে আমি তোকে 5,000 টাকা সবগুলো দিয়ে দিব, সাথে আরো অনেক সুন্দর সুন্দর খেলনা কিনে। তারপর নানার এই খেলনা আর টাকার লোভে পড়ি আমি নানার প্রস্তাবে রাজি হয়ে যায়। কি বলবো বন্ধুরা, তখন আমার বয়স ছিল মাত্র 12 বছর। সামান্য কয়টা টাকার লোভ দেখিয়ে আমার সাথে যা করল তা ভাষায় প্রকাশ করার মতো না। তাও আবার আমার নিজের নানা। সেদিন নানার এই ভয়ঙ্কর আচরণে আমি খুব কষ্ট পেয়েছিলাম, অনেক কেঁদেছিলাম। তারপরও আমাকে নানা কোনোভাবে ছাড় দেননি। ঘাটের বুইড়া বয়সেও তার এত পাওয়ার, তা আমি কখনো ভুলতে পারবো না। সে আমাকে পুরো তছনছ করে দিয়েছিল। বন্ধুরা, আমি তারপর প্রায় 1 মাস পর্যন্ত অসুস্থ ছিলাম। অনেক কষ্ট হয়েছিল আমার। তবুও কাউকে বলতে পারছিলাম না, কারণ কাউকে বললেও কেউ বিশ্বাস করত না। আমি আমার নিজের নানার দ্বারাই আমার জীবনের প্রথম সর্বনাশটা হয়ে গিয়েছিল। এটি আমার জীবনের একটি কালো অধ্যায় ছিল। খুব কষ্ট পেয়েছিলাম, খুব দুঃখ পেয়েছিলাম এই ঘটনাটির জন্য। এখনো পর্যন্ত যখনই এই ঘটনাটি আমার মনে পড়ে, তখনই খুব আফসোস করি, খুব অনুশোচনায় ভুগি। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলবো, তোমাদের জীবনেও বা তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ বিশ্বস্ত লোক দ্বারাই ক্ষতিগ্রস্তের সম্ভাবনাটা বেশি হয়ে থাকে। এটাই পৃথিবীর চিরচারিত নিয়ম।
যা যুগ যুগ ধরে ঘটে আসছে। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদের প্রতি আলাদাভাবে নজর রাখা। তাহলে হয়তো এরকম ধরনের সমস্যা হতে আমরা রক্ষা পেতে পারি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার মা অনেক সুন্দর দেখতে। মা নিজের শরীরের খুব যত্ন নেন। সাধারণত গ্রামে মহিলারা শাড়ি পরেন, কিন্তু মা মাঝে মাঝে শার্ট এবং জিন্স পরতেও পছন্দ করেন। তাকে দেখতে এখনও কম বয়সী মনে হয়, কারণ তিনি প্রতিদিন পরিশ্রম করেন এবং নিজের শরীরকে ফিট রাখেন। মায়ের লম্বা চুল এবং মুখে সবসময় হাসি লেগে থাকে। আমি ঘরের একমাত্র ছেলে, তাই মা বাবা আমাকে খুব ভালোবাসেন এবং কখনো আমার কোনো চাহিদা অপূর্ণ রাখেননি। আমার ছোট বোন পায়েল এখনও স্কুলে পড়ছে এবং খুব দুষ্টু। আমি আরিয়ান। এই গল্পটি আমার পরিবারের সম্পর্কে, যেখানে আমি, আমার বাবা, মা এবং আমার ছোট বোন তানিয়ার একসঙ্গে থাকি। বাবার নাম বিবেক। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। মায়ের নাম আরুষি, তিনি ঘরের সব কাজকর্ম সামলান। আমরা একটি ছোট্ট গ্রামে থাকি, তবে মা বাবা দুজনেই শিক্ষিত, তাই আমাদের বাড়ির পরিবেশটা একটু আলাদা। মা যদিও গ্রামের অন্যান্য মহিলাদের মতোই জীবনযাপন করেন। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। গল্পটা শুরু হয় যখন আমার পরীক্ষাগুলো শেষ হয়ে গেছিল এবং গরমের ছুটি চলছিল। আমার বোন নানির বাড়িতে চলে গেছে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাড়িতেই থাকব, কারণ কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না। বাবা প্রতিদিনের মতো অফিসে যেতেন আর মা ঘরের সব কাজ করতেন। একদিনের কথা, আমি আমার ঘরে বসে ল্যাপটপে গেম খেলছিলাম। সেদিন বাড়ির কাজের লোকও ছুটিতে ছিল, তাই মা নিজেই সব কিছু সামলাচ্ছিলেন। সেদিন মা রাজস্থানী ঘাঘরা চলি পরেছিলেন, যা তাকে খুব সুন্দর লাগছিল। ঘরে কেউ ছিল না, তাই তিনি ওড়না নেননি। মা প্রথমে রান্নাঘরের কাজ করছিলেন, তারপর আমার ঘরে এলেন হাতে একটি ঝাড়ু নিয়ে। আমি তখন বিছানায় বসে গেম খেলায় ব্যস্ত ছিলাম। মা যখন ঘরে ঢুকলেন, আমার মনোযোগ তার দিকে চলে গেল। আমি দেখলাম মা কতটা মনোযোগ দিয়ে ঘর পরিষ্কার করছেন। তার কপালে ঘামের বিন্দুগুলো চকচক করছিল, কিন্তু তিনি কোনো অভিযোগ করলেন না। যখন তিনি বিছানার নিচে ঝাড়ু দিচ্ছিলেন, তার চুলগুলো মুখের সামনে এসে পড়েছিল। আমি নিঃশব্দে তাকিয়ে রইলাম। মা একবারও আমার দিকে তাকালেন না, তিনি শুধুই নিজের কাজে মগ্ন ছিলেন। আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল, তবে আমি তাতে তেমন গুরুত্ব দিইনি। মা যখন সামনে ঝুঁকলেন, আমি লক্ষ্য করলাম তার আচরণে এক ধরনের আত্মবিশ্বাস এবং উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে। আমার মনে একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল, যা তখন পুরোপুরি বুঝে উঠতে পারছিলাম না। গরমের ছুটিতে পরীক্ষা শেষ হয়ে গেছে, আর আমার বোন তখন নানির বাড়িতে। আমি বাড়িতেই ছিলাম, আর বাবা তার কাজের জন্য বাইরে ছিলেন। মা ঘরের কাজকর্ম সামলাচ্ছিলেন এবং সেদিন তিনি একটি হালকা ঘাঘরা পরেছিলেন। যেহেতু বাড়িতে কেবল আমি ছিলাম, তিনি ওড়না নেননি। কিছুক্ষণ নীরব থাকার পর মা হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, শোনো তো, একটু উঠে বিছানার চাদরটা ঠিক করে দাও। মা বললেন, ঠিকঠাক করে নিতে দাও, তারপর তোমার গেম খেলো। আমি তাড়াতাড়ি অন্য দিকে তাকানোর ভান করলাম এবং উঠে বাথরুমের দিকে চলে গেলাম। বাথরুমে পৌঁছানোর পর আমার মনে নানা ধরনের প্রশ্ন আসতে শুরু করল। আমার মনে হলো, হয়তো মা আমাকে তাকিয়ে থাকতে দেখে ফেলেছেন। আমি একটু ভয় পেলাম, ভাবতে লাগলাম, যদি মা সত্যিই আমাকে দেখে থাকেন, তাহলে তিনি কি ভাববেন। আমি বিভ্রান্ত ছিলাম, বুঝতে পারছিলাম না যে আমার যা অনুভব হচ্ছে তা ঠিক না ভুল। কিছুক্ষণ বাথরুমে ভাবার পর আমি আবার ঘরে ফিরে এলাম, কিন্তু এখন আর মোবাইলে গেমে মন বসাতে পারছিলাম না। মনের মধ্যে অদ্ভুত সব চিন্তা ঘুরপাক খাচ্ছিল। মা তখন বিছানার চাদর ঠিক করে রান্নাঘরে চলে গেলেন। আমি ভাবলাম হয়তো মা কিছু বুঝতে পারেননি, কিন্তু আমার হৃদস্পন্দন তখনও জোরে চলছিল। আমি ল্যাপটপ বন্ধ করে মোবাইল নিয়ে টাইম পাস করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু মন তখনও অস্থির ছিল। একদিন হঠাৎ আমার মোবাইলে একটি নোটিফিকেশন এলো এবং আমি সেটি খুলে দেখলাম।
সেখানে বিভিন্ন ধরনের গল্পের তালিকা ছিল, যার মধ্যে একটি গল্প মা ও ছেলের সম্পর্কের ভিত্তিতে লেখা। কৌতূহলবশত আমি সেই গল্পটি পড়তে শুরু করলাম, যেখানে একটি ছেলে তার মায়ের সাথে কিছু সুন্দর সময় কাটানোর অভিজ্ঞতা শেয়ার করছে। গল্পটি পড়ার পর আমার মনেও কিছু চিন্তা আসতে শুরু করল। আমি ভাবলাম, কেন না আমিও মায়ের জন্য বিশেষ কিছু করার চেষ্টা করি। কিছুক্ষণ পরে আমি বাথরুমের দিকে চলে গেলাম, কিছুক্ষণ পর আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম। কেন যেন একটু অদ্ভুত লাগছিল, কিন্তু সেটা বুঝতে পারছিলাম না। বাইরে এসে দেখি মা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছেন। আমি ধীরে ধীরে ফ্রিজ থেকে পানির বোতল বের করতে করতে মাকে দেখছিলাম। তিনি রান্নায় পুরোপুরি মনোযোগ দিয়েছিলেন এবং পেছন ঘুরে দাঁড়িয়েছিলেন, তাই আমার দিকে খেয়াল করেননি। তার মুখে সেদিন কিছুটা ক্লান্তির ছাপ ছিল, তবে সেই ক্লান্তির ভেতরেও এক ধরনের প্রশান্তি ফুটে উঠছিল। দেখে মনে হচ্ছিল তিনি কাজটা আন্তরিকভাবে করছেন। হঠাৎ মা পেছন ফিরে আমার দিকে তাকিয়ে বললেন, "কি রে আরিয়ান, কি হলো? কি দেখছিস?" আমি একটু হতবাক হয়ে গেলাম, কিন্তু পরিস্থিতি সামলে নিয়ে বললাম, "কিছু না মা, আমি শুধু দেখছিলাম তুমি কত পরিশ্রম করো, সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করছ।" এটা শুনে মা খুব খুশি হলেন, তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তিনি বললেন, "হ্যাঁ বাবা, এসব তো করতে হয়, কিন্তু তোর মতো ছেলে থাকলে সব কাজ সহজ মনে হয়।" তারপর মা মুচকি হেসে বললেন, "কিছু বছরের মধ্যেই তোর বউ আসবে আমার কাজে সাহায্য করতে।" মা এটা বলতেই হাসতে শুরু করলেন, আর তার হাসি আমার মনটা ভরে দিল। এতটুকু বলেই আমি আবার নিজের কাজে মন দিলাম। আমি তখন নিজের বেডরুমে চলে গেলাম, আর মাথায় নানা রকম চিন্তা ঘুরতে লাগল। ভাবছিলাম, মা কি বুঝতে পেরেছিলেন যে আমি তাকে দেখছিলাম আর কি ভাবছিলাম? এমন ভাবতে ভাবতে কয়েকটা দিন কেটে গেল, আর আমি উপলব্ধি করলাম যে শুধু তাকিয়ে থাকা যথেষ্ট নয়, কিছু পরিকল্পনা করতে হবে। এই ভাবনাগুলোর মধ্যে দিয়েই সন্ধ্যা হয়ে গেল, আর বাবা অফিস থেকে ফিরে বললেন যে কাজের জন্য তাকে 10 দিনের জন্য বিদেশ যেতে হবে। এটা শুনে আমার মনে ভীষণ আনন্দ হল, যদিও বাইরের দিকে শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। 3 দিন পর বাবার যাত্রা ছিল, আর আমি ঠিক করেছিলাম যে এই 10 দিনের মধ্যেই যা করার করতে হবে, কারণ পরে হয়তো এমন সুযোগ আর আসবে না। এরপর পরের দিন ছিল মঙ্গলবার। বাবা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাই কিছু কেনাকাটা করতে হবে। মা আর বাবা শপিংয়ের জন্য বেরোনোর সময় আমাকে জিজ্ঞেস করলেন, "তুই আসবি?" আমি না বলে দিলাম, বললাম, "তোমরা যাও, আমি মোবাইলে গেম খেলব বাসায় থেকে।" তারা বেরিয়ে যাওয়ার পর আমি দরজা বন্ধ করে দিলাম, আর সরাসরি তাদের বেডরুমে গেলাম। বেডরুমে গিয়ে আমি আলমারি খুলে কিছু খুঁজতে লাগলাম, যদি কোনো ভালো আইডিয়া পাওয়া যায়। খুঁজতে খুঁজতে হঠাৎই আমার চোখে মায়ের লিপস্টিক আর বডি স্প্রে পড়ল। আর একটু খুঁজতেই মায়ের কিছু পোশাক দেখতে পেলাম। তাদের মধ্যে একটা লাল রঙের ওয়ান পিস ড্রেস পেলাম, যেটা দেখে আমি ভাবতে লাগলাম, মা এই পোশাকটা পরে কতটা সুন্দর লাগবে। আমি তখন লাল রঙের ওয়ান পিসটি হাতে নিয়ে ভাবতে লাগলাম, মা এই পোশাকে কেমন লাগবে। কিছুক্ষণ এমন ভাবতে ভাবতে আমি আলমারির সমস্ত কাপড় গুছিয়ে রাখলাম। তবে বেডরুমে মায়ের ছবিটা দেখে আবারও এক ধরনের অদ্ভুত অনুভূতি হতে লাগল। তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে শুধু ভাবার মধ্যে আটকে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। এরপর আমি সবকিছু গুছিয়ে রেখে হলঘরে এসে টিভি দেখতে লাগলাম। ঠিক তখনই মা বাবা শপিং শেষে বাড়ি ফিরে এলেন এবং বসে পড়লেন। এইভাবেই সেদিনটা কেটে গেল। পরের দিন সকালে বাবা বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাই মা তাড়াতাড়ি উঠে ঘরের সবকিছু গুছিয়ে নিলেন এবং বাবাকে নাস্তা করিয়ে ঘরের বাকি কাজগুলো করতে লাগলেন। সকাল 8টায় বাবা আমাদের বিদায় জানিয়ে বেরিয়ে গেলেন, আর মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। বাবার কাজে বাইরে যাওয়া আমাদের জন্য কোনো নতুন ঘটনা ছিল না, তাই আমরা সহজেই মানিয়ে নিলাম। মা তাড়াতাড়ি ওঠার কারণে ও বাবার যাবার প্রস্তুতিতে ব্যস্ত থাকায় স্নান করতে পারেননি। বাবা বেরিয়ে যাওয়ার পর সকাল 9টার দিকে মা স্নান করতে গেলেন, আর আমি তখন হলঘরে বসে টিভি দেখছিলাম। কিছুক্ষণ পর মায়ের গলা শুনতে পেলাম, "আরিয়ান, তোয়ালেটা এনে দাও তো, বাইরে রেখে এসেছি।" আমি তৎক্ষণাৎ তোয়ালে নিয়ে বাথরুমের দরজার কাছে গেলাম। মা দরজাটা একটু ফাঁক করে হাত বাড়ালেন তোয়ালে নেওয়ার জন্য। আমি দেখতে পেলাম মায়ের চুল ভিজে গেছে, আর তার হাত থেকে পানি পড়ছিল, যা দেখে এক মুহূর্তের জন্য আমি স্থির হয়ে গেলাম। মাকে তখন সত্যিই সুন্দর লাগছিল যখন তিনি হাত বাড়িয়ে তোয়ালেটা নিলেন। তিনি একটু পাশে সরে দাঁড়িয়েছিলেন, ফলে তার শরীরের কিছু অংশে পানি পড়ছিল, যা সূর্যের আলো ঝলমল করছিল। ওই মুহূর্তটি খুব সাধারণ ছিল, তবুও আমি সেখানে একটু থমকে গেলাম। কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। বাবা তখন বাড়িতে ছিলেন না,
তবে আমি কোনো ধরনের ভুল বোঝাবুঝি না করার জন্য নিজেকে সংযত করে আবার হোলঘরে ফিরে এলাম এবং টিভি দেখতে শুরু করলাম। কিছুক্ষণ পর মা তোয়ালে পেঁচিয়ে হোলঘরে এলেন এবং টিভির পাশে রাখা আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুরু করলেন। আমি চুপচাপ পেছন থেকে তাকিয়ে রইলাম, যেন মুহূর্তটাকে উপলব্ধি করছি। মা তার চুলে হাত বুলিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছিলেন, যা তার জন্য হয়তো খুব সাধারণ কাজ, কিন্তু আমি লক্ষ্য করছিলাম সেই মুহূর্তে তার নির্ভরতা। কিছুক্ষণ পর আমি বললাম, মা, তুমি সবসময় ওই সাধারণ পোশাকগুলোই বাড়িতে কেন পরে থাকো? মা অবাক হয়ে বললেন, কেন, এতে কোনো সমস্যা আছে নাকি? আমি তো যা ভালো লাগে সেটাই পরি। আমি মৃদু হেসে বললাম, না মা, শুধু কাল যখন তুমি জিন্স আর টপ পরেছিলে তখন তোমাকে বেশ ভালো লাগছিল, তাই বললাম। মা হেসে বললেন, আরে বোকা, বাড়িতে কে আর জিন্স আর টপ পরে থাকে? বাইরে যেতে হলে তখনই পরব। আমি বললাম, আসলে মা, যখন তুমি শাড়ি বা ওই রাজস্থানী ড্রেসগুলো পরো তখন একটু বয়সী দেখায়, তাই বললাম। মা আবার হেসে বললেন, জানিস রে, এখন আর এই সব ভাবার দরকার নেই। যার সঙ্গে প্রেম করেছিলাম তার সঙ্গেই তো বিয়ে করেছি। আর তোর মতো একটা আলসে ছেলে আর পায়েল মতো সুন্দর মেয়ে আছে, আর কি বা চাই? মা এতটুকু বলে জোরে হেসে বেডরুমে চলে গেলেন কাপড় পরিবর্তন করতে। আমি মায়ের হাসি দেখে নিজেও হেসে ফেললাম এবং টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মা যখন নতুন পোশাক পরে বাইরে এলেন তখন আমার মন ভালোও লাগল আর একটু রাগও হল, কারণ মা আমার কথাটা ধরে ফেলেছিলেন। আমি মনে মনে একটু বিরক্ত ছিলাম, কারণ মা আবার পুরোপুরি ঢেকে ফেলেছিলেন নিজেকে। মা হল ঘরে এসে বললেন, এখন কেমন লাগছে আমাকে? আমি অবাক হয়ে বললাম, এখন তো তুমি ঠিক আমার বয়সী মেয়ের মতোই লাগছ। মা হাসতে হাসতে বললেন, আরে পাগল, তোর আর আমার মধ্যে ২০ বছরের পার্থক্য, আমি কিভাবে তোর বয়সের হতে পারি? আমি তখন কি বলবো বুঝতে পারছিলাম না, কিন্তু কিছু একটা তো বলতে হবে, তাই বললাম, আরে মা, আমাদের বয়সের পার্থক্য তো আমরা জানি, কিন্তু বাইরে তো কেউ জানে না। যদি আমরা একসঙ্গে বাইরে ঘুরতে যাই তাহলে সবাই ভাববে যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এতটুকু বলে আমি ইচ্ছে করে থেমে গেলাম মায়ের প্রতিক্রিয়া দেখতে। মা তখন উৎসুক হয়ে বললেন, আচ্ছা, আরও বল না রে, তোর মুখে শুনতে চাই। আমি হেসে বললাম, না মা, তুমি রেগে যাবে, তাই আর কিছু বলছি না। মা বললেন, আমি কখনো তোর ওপর রেগে গেছি কি? আমি জানি তো, আমার ছেলে কখনো ভুল কিছু করে না, তাই আমি কেন রাগ করব? এবার তাড়াতাড়ি বলো, তুই কি বলতে চাস? তখন আমি বললাম, যদি আমরা বাইরে কোথাও একসঙ্গে ঘুরি তাহলে সবাই আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাববে, কিন্তু তোমার গলায় যখন মঙ্গলসূত্র থাকবে তখন তারা আমাদের স্বামী স্ত্রীও মনে করতে পারে। এই কথা শুনে মা হেসে উঠলেন জোরে জোরে। তারপর মা হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বললেন, তুই তো পুরো দুষ্টু হয়ে গেছিস। মা বললেন, এত ছোট একটা ব্যাপারে কেন আমি রেগে যাব? তারপর মা আবার হেসে উঠলেন। তখন আমি বললাম, মা, এত হাসো না। কিন্তু মা আমাকে আরও বেশি চটানোর জন্য আবার হাসতে শুরু করলেন। আমি মজা করে মাকে একটু ধমক দেওয়ার জন্য তার দিকে দৌড়ালাম, আর মা তখন হেসে কিচেনে চলে গেলেন। আমি আবার হোল ঘরে বসে ভাবতে লাগলাম যে, ঠিক আছে, শুরু তো হলো, কিন্তু এখনও অনেক কাজ বাকি। মা খুবই সংস্কারী মানুষ, আর আমি কখনো তাকে এমনভাবে অনুভব করিনি যে তাকে এ ধরনের কোনো কিছুর অভাব অনুভব করতে হয়েছে। মা আর বাবার প্রেমের বিয়ে হওয়ার কারণে তারা নিজেরাই অনেক সুখী, কিন্তু আমার নিজের একটা প্রয়োজন ছিল। এরপর কিছুক্ষণ পর আমি আবার মায়ের কাছে গেলাম। মা তখন রান্নাঘরে কাজ করছিলেন। আমি গিয়ে বললাম, মা, তোমার কি প্রতিদিন এইসব কাজ করতে করতে বোরিং লাগে না? মা হেসে বললেন, না রে বাবা, যখন আমাদের কাজের বুয়া আসে তখন আমি আরাম পাই। তখন আমি বললাম, মা, এখন তো আমার ছুটির দিন চলছে, আর আমি খুবই বোরিং ফিল করছি। মা মুচকি হেসে বললেন, তাহলে কি করা যায় বল দেখি? কোথাও বেড়াতে যাব আমরা দুজন? আমি বললাম, হ্যাঁ মা, অবশ্যই যাব। তবে বাবা বাড়ি ফিরলে তখনই যাওয়া হবে। মা বলল, তুমি এখন কি করবে? আমি বললাম, আমার একটা মজার খেলা জানা আছে, যদি তোমার আপত্তি না থাকে তাহলে খেলতে পারি। মা বলল, ল্যাপটপে গেমস খেলার কোনো আগ্রহ নেই আমার। অন্য কিছু বলো। আমি হেসে বললাম, না মা, ল্যাপটপে না। তখন মা বলল, ও আচ্ছা, ঠিক আছে, কোনো খেলা? আমি বললাম, ট্রুথ অর ডেয়ার। মা হেসে বলল, ঠিক আছে, কিন্তু আগে আমার ঘরের কাজগুলো শেষ করতে দাও, তারপর খেলব। আমি বললাম, ঠিক আছে, তুমি কাজ শেষ করো, আমি একটু রুমে গিয়ে অপেক্ষা করছি। কাজ হয়ে গেলে আমাকে ডেকে নিও। এ কথা বলে আমি তাকে হাসি মুখে বিদায় জানালাম এবং রুমের দিকে পা বাড়ালাম। রুমে গিয়ে আমি ভাবতে লাগলাম,
কিছুক্ষণ পর মা এসে আমার সামনে বসল এবং বলল, তাহলে কিভাবে খেলাটা শুরু করব? আমি হেসে বললাম, তোমার পছন্দ, ট্রুথ নাকি ডেয়ার? সে চিন্তাভাবনা করে বলল, ট্রুথ। তারপর আমি মায়ের দিকে তাকিয়ে মজার একটা প্রশ্ন করলাম। আমি মাকে জিজ্ঞাসা করলাম, বিয়ে আগে কি আপনার কোনো বিশেষ বন্ধু ছিল? আমার প্রশ্ন শুনে মা একটু অবাক হয়ে বলল, এ কেমন প্রশ্ন করলে, আরিয়ান? আমি হাসতে হাসতে বললাম, এটাই আমার প্রশ্ন, মা। আপনি তো ট্রুথ বেছে নিয়েছেন, তাই উত্তর দিতে হবে। মা একটু হেসে বলল, হ্যাঁ, ছিল। আর সে তোমার বাবা ছাড়া আর কেউ না। এরপর আমি বললাম, ঠিক আছে মা, এবার আপনি আমাকে প্রশ্ন করুন, আমি ট্রুথ নেব। মা কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তোমার কি কোনো বান্ধবী আছে? আমি একটু হাসি দিয়ে বললাম, হ্যাঁ, আছে। সে তো আমার সামনে বসে আছে। আমার কথায় মা একটু বিরক্ত হয়ে বলল, এই ধরনের কথা বলাটা ঠিক না। আমি তোমার মা। মায়ের প্রতিক্রিয়া দেখে আমার আত্মবিশ্বাস কিছুটা কমে গেল, কারণ মা সবসময় সিরিয়াস হয়ে থাকে। আমি মজা করে বললাম, তুমি কেন সবসময় এত সিরিয়াস হয়ে যাও? আমি তো শুধু মজা করছি। সে একটু হেসে মাথা নাড়ল। এরপর আমি আবার জিজ্ঞেস করলাম, তাহলে এবার বলো, ট্রুথ নাকি ডেয়ার? সে কিছুক্ষণ ভেবে বলল, ট্রুথ। আমি জিজ্ঞেস করলাম, তোমার জীবনে এমন কোনো স্মৃতি আছে যা তোমার কাছে খুব মজার? সে একটু বিরক্ত হয়ে বলল, এ ধরনের প্রশ্ন ভালো নয়। আমাদের এই খেলা এখানেই থামানো উচিত। আমি বললাম, আমরা তো খুব ভালো বন্ধু, এবং বন্ধুরা তো একে অপরের সাথে সবকিছু শেয়ার করে। যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি নিশ্চয়ই আমাকে কিছু বলবে। সে কিছুক্ষণ ভেবে বলল, কিছু প্রশ্ন ব্যক্তিগত হয়, আর সেগুলো ঠিক না শেয়ার করা। আমি হেসে বললাম, কিন্তু আমরা তো শুধু মজা করছি। এতে তো কিছুই হবে না। আমাদের বিশ্বাস তো একে অপরের উপর আছে, আর এসব তো আমাদের বিজ্ঞান ক্লাসে শেখানো হয়েছিল। মা হেসে বলল, এসব বিজ্ঞান ক্লাসে শেখানো হয় না, আরিয়ান। তখন আমি বললাম, যদি এসব শেখানো না হয় তাহলে আমাকে এসব জানার দরকার নেই। মা আবার বলল, তুমি সব জানার অধিকার রাখো, কিন্তু বুঝতে হবে তুমি কার কাছে প্রশ্ন করছ। তুমি তোমার মায়ের কাছেই এই প্রশ্নগুলো করছ। আমি বললাম, মা, তুমি জানো, আমার খুব বেশি বন্ধু নেই, আর কোনো বান্ধবীও নেই। তাই আমি তোমার সাথেই সব কথা বলি। মায়ের মুখে একটু বিষণ্ণতার ছাপ দেখা গেল, কারণ ছোটবেলা থেকেই আমি খুব একটা বাইরে যেতাম না এবং খুব বেশি বন্ধুও ছিল না। মা বুঝতে পারল যে আমি সহজে হাল ছাড়ব না। তাই মা বলল, ঠিক আছে, হ্যাঁ, আমাদের সময়েও অনেক মজার কিছু করতাম। একটা ঘটনা বেশ মজার ছিল। আমি হেসে বললাম, মা, এমন ছোট্ট একটা বিষয় নিয়ে এত ভেবে সময় নিলে কেন? মা হেসে উত্তর দিল, তুমি না সত্যিই অনেক কৌতূহলী। মা মুচকি হেসে বলল, এবার তো খুশি হলে, তাই না? তারপর মা আবার বলল, এবার তুমি বলো, ট্রুথ নাকি ডেয়ার? আমি বললাম, ডেয়ার নেব। মা একটু ভেবে বলল, তাহলে বলো, তুমি কি কখনো কাউকে ভালোবাসা প্রকাশ করার সাহস দেখিয়েছ? আমি মৃদু হেসে বললাম, না, তবে যদি কেউ তোমার মতো আন্তরিক আর মিষ্টি হয় তাহলে হয়তো করতাম। মা মজার ছলে বলল, এই তো একটু আগেই বললে আমি তোমার প্রিয় বন্ধু, আর এখন বলছ অন্য কেউ হলে প্রকাশ করবে। আমি হাসি দিয়ে বললাম, তাহলে কি তোমার সাথে মজার ছলে কিছু বলতে পারি? মা হাসি মুখে বলল, ঠিক আছে, মজার কিছু বলো। আমি মজা করে বললাম, গালে নয়, বরং একটা মজার কথা শেয়ার করি। মায়ের প্রতিক্রিয়া দেখে বুঝতে পারলাম, হয়তো আমি একটু বেশি মজা করে ফেলেছি। মা একটু বিরক্ত হয়ে আমাকে শাসন করলেন। আমি তৎক্ষণাৎ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলাম। মায়ের মেজাজ একটু স্বাভাবিক হলে আমি বললাম, ঠিক আছে মা, আমি তোমার কথা শুনব। মা বললেন, এইবার আর কোনো রকম মজা করো না। আমি মায়ের সামনে গিয়ে শান্তভাবে দাঁড়িয়ে রইলাম, তারপর একটুখানি হাসি মুখে মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করলাম। এরপর আমরা দুজনেই হেসে উঠলাম। সেই সময় আমি উপলব্ধি করলাম যে মজা করার সময়ও কিছু সীমা থাকা প্রয়োজন, যা মা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আমাদের সম্পর্কটা আরও গভীর হল, আর আমরা বুঝতে পারলাম পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার গুরুত্ব। মায়ের চোখে আমি তখন স্পষ্টভাবে একটু বিরক্তি এবং চিন্তার ছাপ দেখতে পাচ্ছিলাম। তিনি আমাকে খুব ভালোবাসার সাথে বললেন, আরিয়ান, কিছু মজা ঠিক আছে, কিন্তু মা-ছেলের সম্পর্কেরও কিছু সীমা আছে। আমাদের সেই সীমা অতিক্রম করা উচিত নয়। মায়ের কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমার আচরণে মায়ের মন কষ্ট পেয়েছে। আমি সঙ্গে সঙ্গে মায়ের কাছে ক্ষমা চাইলাম এবং প্রতিশ্রুতি দিলাম যে এমন কোনো মজা আর কখনো করব না, যাতে আমাদের সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয়। মা আমার ক্ষমা গ্রহণ করে আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বাবা, আমি সবসময় তোমার বন্ধু থাকব, কিন্তু মনে রাখতে হবে আমাদের সম্পর্কের কিছু সীমা আছে। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। আমি আপনাকে আর কখনো কষ্ট দেব না। এরপর আমরা দুজনেই আবার হাসিমুখে সাধারণ আলাপ শুরু করলাম।
মা আমাকে পরামর্শ দিলেন যে আমার বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানো উচিত এবং জীবনের সম্পর্কের মর্যাদা এবং সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি। এই কথোপকথন আমাকে শেখালো যে মজারও কিছু সীমা থাকে, আর সম্পর্কগুলোতে পারস্পরিক সম্মান এবং বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ। শেষে আমরা একে অপরের সঙ্গে হাসিমুখে ট্রুথ আর ডিয়ার খেলা শেষ করলাম এবং প্রতিজ্ঞা করলাম যে আমাদের মধ্যে বন্ধুত্ব এবং ভালোবাসা সবসময় অটুট থাকবে। গল্পটি আমাদের পরিবার, সম্পর্কের মূল্য এবং সামাজিক আদর্শ নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ দেয়, যদিও কিছু দিক অনৈতিকতার দিকে ইঙ্গিত করতে পারে। এটি শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবেও দেখা উচিত। গল্পটি সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে শেখায় এবং পরিবারের সম্পর্কগুলোকে শ্রদ্ধা ও মর্যাদা দিয়ে মূল্যায়নের গুরুত্ব তুলে ধরে। গল্পের কেন্দ্রীয় চরিত্র আরিয়ান কিশোর বয়সে শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে কিছু ভুল ধারণা পোষণ করতে শুরু করে। এই বয়সে এমন অনুভূতি আসা স্বাভাবিক হলেও সেগুলো নিয়ন্ত্রণ করা এবং সঠিক মূল্যবোধে পরিচালিত হওয়া অত্যন্ত জরুরি। বাবা মা আমাদের জীবনের ভিত্তি, তাই তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বয়সে আত্মনিয়ন্ত্রণ এবং নৈতিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। সমাজ ও সংস্কৃতি আমাদের শেখায় যে চিন্তা ও অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখা উচিত। ভুল পথে চললে জীবনের সমস্যার সম্মুখীন হতে হয়। ইতিবাচক পথে মনোযোগ দিতে সৃষ্টিশীল কাজ বা খেলাধুলায় নিজেকে ব্যস্ত রাখা শ্রেয়। গল্পটি আমাদের সতর্ক করে যে মূল্যবোধ এবং নৈতিকতা মেনে চলা প্রয়োজন, কারণ ভুল চিন্তা ও আচরণ আমাদের এবং আমাদের পরিবার ও সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে। বাবা মায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের সঙ্গে পবিত্র সম্পর্ক বজায় রাখা আমাদের প্রধান দায়িত্ব। যদি ভুল চিন্তা আসে, তাহলে নিজেকে শক্তিশালী করতে পরামর্শ গ্রহণ করা এবং নৈতিক বিশ্বাসে কাজ করা জরুরি। যদি কখনো আপনি এমন কোনো পরিস্থিতিতে পড়েন যেখানে আপনার মনে অপ্রাসঙ্গিক চিন্তা আসছে, তখন সেটা কারো সাথে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ, যেমন আপনার বাবা মা, শিক্ষক বা কোনো পরামর্শদাতা। এই ধরনের আলোচনা আপনার ভেতরের দ্বন্দ্ব মেটাতে সাহায্য করতে পারে এবং সঠিক পথ দেখাতে পারে। গল্পের মূল চরিত্র আরবকে বুঝতে হবে যে নৈতিকতা এবং আত্মনিয়ন্ত্রণ জীবনের এক অপরিহার্য অংশ। গল্পটি আমাদের শেখায় যে পরিবারের প্রতি সম্মান এবং শ্রদ্ধাই সমাজের ভিত্তি। যদি কোনো সম্পর্কের মধ্যে অসম্মান বা অনৈতিক আচরণ প্রবেশ করে, তাহলে তা পুরো পরিবারের কাঠামোকে নষ্ট করতে পারে। অভিভাবকদের উচিত তাদের সন্তানদের সাথে খোলামেলা ও সহানুভূতিপূর্ণভাবে কথা বলা, যাতে তারা সঠিক পথে চলতে পারে। এই গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সমাজে কী ধরনের সাহিত্য, সিনেমা বা বিষয়বস্তু শিশু ও কিশোরদের সামনে তুলে ধরা হয়। অনৈতিক বিষয়বস্তু সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই অভিভাবক এবং সমাজকে সচেতন থাকতে হবে, যাতে শিশুদের সামনে সঠিক বিষয়বস্তু উপস্থাপিত হয়। সময়ের সাথে সাথে যখন একজন ব্যক্তি বড় হয়, তখন তার চিন্তাভাবনাকে আরও পরিপক্ক করতে হবে। গল্পের চরিত্র আরবের আচরণ এবং চিন্তাধারা ভুল পথে যাচ্ছে, কিন্তু এর থেকে আমরা শিখতে পারি যে সঠিক দিকনির্দেশনা এবং আত্মসংযমের মাধ্যমে একজন ব্যক্তি তার চিন্তাধারাকে সঠিক পথে নিয়ে যেতে পারে। আমাদের সংস্কৃতি এবং পারিবারিক মূল্যবোধের গুরুত্ব অত্যন্ত বেশি, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে নৈতিকতা এবং মূল্যবোধ যে কোনো সম্পর্কের ভিত্তি। যদি সন্তানদের সাথে সুস্থ ও স্নেহপূর্ণ সম্পর্ক থাকে, তবে তাদের জীবনের সঠিক দিকনির্দেশনা দেওয়া সহজ হয়। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। যখন কারো প্রতি গভীর ভালোবাসা এবং অদ্ভুত আকর্ষণ সৃষ্টি হয়, তখন অনেক সময় মন অস্থির হয়ে যায়। বিশেষ করে যদি সেই ভালোবাসা এমন কারো প্রতি হয় যিনি বয়সে অনেক বড় এবং পারিবারিক ঘনিষ্ঠ সম্পর্কে যুক্ত, তখন দ্বিধা আরও বেড়ে যায়। এমন অবস্থায় একজন লাজুক স্বভাবের ছেলের জন্য এই অনুভূতিগুলো বোঝা এবং এগিয়ে চলার উপায় খুঁজে পাওয়া সত্যিই চ্যালেঞ্জিং। আমার জীবনে এমনই একটি পরিস্থিতি এসেছিল যখন আমি অনুভব করলাম দুজন নারীর প্রতি আমার একসাথে গভীর টান। একদিকে আমার মামি, যিনি মাতৃসুলভ ব্যক্তিত্বের অধিকারী, এবং অন্যদিকে আমার খালা, যিনি প্রাণবন্ত এবং সদা হাস্যোজ্জ্বল। এদের প্রতি এই অনুভূতিগুলো আমাকে মানসিকভাবে দ্বিধাগ্রস্ত করেছিল। তবে সমস্যা এখানেই শেষ নয়। মামি এবং খালার মধ্যে কিছু ব্যক্তিগত মনোমালিন্য ছিল যা পরিস্থিতিকে আরও জটিল করেছিল। আমি একদিকে নিজের আবেগ সামলানোর চেষ্টা করছিলাম, অন্যদিকে এই দুই নারীর মধ্যে সমঝোতা আনার চেষ্টা চালাচ্ছিলাম, কিন্তু প্রশ্ন থেকেই যায়, কিভাবে একজন তরুণ নিজের আবেগকে সামলাবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে? এই জটিল পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমি কি করলাম?
তা নিয়েই আজকের এই গল্প। অনেকদিন ধরেই আমার মনের মধ্যে একটা দ্বিধা আর সংকোচ চলছিল, কিন্তু একদিন হঠাৎ করেই গল্পটা নতুন মোড় নিল। আমি ভাবতেও পারিনি যে ঘটনাগুলো এমনভাবে ঘটবে যা আমার জীবনে এক নতুন অধ্যায় তৈরি করবে। আমার মামি সেদিন দুপুরে আমাকে থামিয়ে দিল। সাধারণত সে খুব সহজ সরল এবং শান্ত স্বভাবের, তবে সেদিন সে প্রথমবার নিজেই কথা বলা শুরু করল। আমি ভীষণ লাজুক স্বভাবের কারণে আমি কখনো সাহস করে নিজের মনের কথা প্রকাশ করতে পারিনি, কিন্তু সেদিন মামি যেভাবে এগিয়ে এলো তা আমাকে অভিভূত করল। তার এই অপ্রত্যাশিত উদ্যোগ আমাকে এক অন্যরকম আত্মবিশ্বাস দিল। সেদিন বাড়িতে কেউ ছিল না, সবাই বাইরে গিয়েছিল বিয়ের কেনাকাটা করতে। বাড়িতে শুধু আমি আর মামি ছিলাম। কাজের মধ্যে ব্যস্ত থাকার সময় মামি ভেতরের ঘর থেকে আমাকে ডাকল, আরিয়ান, একটু আসো তো তাড়াতাড়ি। ঘরে ঢুকেই দেখলাম মামি আয়নার সামনে দাঁড়িয়ে। সে একটি শাড়ি গুছিয়ে পরার চেষ্টা করছিল। আমাকে বলল, এই শাড়িটা একটু ধরে রাখো তো, যেন মাটিতে না পড়ে। আমি পরে দেখি কেমন লাগে। তোমার কি মনে হয় এটা আমার জন্য ঠিক হবে? আমি হালকা দ্বিধায় ছিলাম, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে হাসতে লাগলাম। মামি সাধারণত ছোটখাটো গড়নের, প্রায় 4 ফুট 8 ইঞ্চি হবে। অনেকে তাকে নিয়ে মজাও করত, কিন্তু মামি কখনো এসব কথায় গুরুত্ব দিত না। বরং সে সবসময় হাসিখুশি থাকত। সেদিন আমাদের গল্পের শুরুটা এখান থেকেই হয়। মামি আমাকে তার নতুন শাড়ি পরার বিষয়ে মতামত জানতে চাইল। তার সেই সরল প্রশ্ন আর আচরণ আমাকে তার প্রতি আরও শ্রদ্ধা আর ভালোবাসায় ভরিয়ে তুলল। আমার মামি সবসময় হাসিখুশি আর দারুণ ব্যক্তিত্বের অধিকারী। বয়স প্রায় 36, কিন্তু এখনও তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ রয়েছে। যদিও তিনি কোনো সৌন্দর্য প্রতিযোগিতার রানী নন, তবু তার সহজ সরল সৌন্দর্য আর ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। বিশেষ করে তার মনোমুগ্ধকর হাসি আর আচরণ সবসময় আমাকে আকর্ষণ করেছে। গত কয়েক মাস ধরে আমি খেয়াল করেছি মামির প্রতি আমার অনুভূতি আগের থেকে অনেকটাই বদলে গেছে। তার দিকে চেয়ে থাকার কোনো সুযোগই আমি হাতছাড়া করি না। আজ সকালে যখন তিনি আমাকে ঘুম থেকে জাগাতে এলেন, আমি আধো ঘুমেছিলাম। তিনি আমার কাঁধে আলতো করে হাত রাখলেন এবং বললেন, উঠে পড়ো, অনেক দেরি হয়ে গেছে। তার গলায় এক ধরনের কোমল সুর ছিল। আমি ধীরে ধীরে উঠে বসলাম এবং লক্ষ্য করলাম তিনি আমার দিকে তাকিয়ে এক চিলতে হাসি দিচ্ছেন। তারপর তিনি চাদরের কোণা ধরে বললেন, এই চাদরটা একটু ভাঁজ করতে হবে, তোমার সাহায্য লাগবে। আমি তার কথা শুনে কিছুটা লজ্জায় পড়ে গেলাম। তার এই মৃদু আচরণ আমাকে বিব্রত করেছিল, কারণ আমি বুঝতে পারছিলাম আমার মনের গোপন ভাবনা তার চোখ এড়াচ্ছে না। তবে তার সেই সহজ সরল ব্যবহারে আমি আবার শান্ত হলাম। আমার মনে পড়ে ছোটবেলায় মামি আমাকে অনেক আদর করতেন। সেই সময় এসব আচরণ ছিল খুবই স্বাভাবিক। কিন্তু এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি তার প্রতি অন্যরকম অনুভব করতে শুরু করেছি। এটা আমার জন্য কিছুটা অস্বস্তিকর, কিন্তু একই সঙ্গে আকর্ষণীয়। সেদিন তিনি যখন চাদরটা ভাঁজ করছিলেন, হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, তোমার কি হল? এত লাজুক কেন? তুমি তো ছোটবেলাতেও এমনই ছিলে, কিন্তু এখন একটু বদলানো উচিত। আমি কোনো উত্তর দিতে পারলাম না, বরং চোখ নামিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর হঠাৎ তিনি আমার গালের দিকে হাত বাড়িয়ে মৃদু হাসলেন এবং বললেন, তুমি একদম ছোটবেলার মতোই রয়ে গেলে। তবে একটা জিনিস বলি, এই লাজুক স্বভাব দিয়ে কিছু হবে না। আমি লজ্জায় আরও কুঁকড়ে গেলাম। তবে তার এই মিষ্টি উপদেশ আমার মনে গভীর ছাপ ফেলল। এই ঘটনাগুলোই আমাদের গল্পের এক নতুন দিগন্ত খুলে দিল। আমার অনুভূতিগুলো হয়তো তাকে বুঝিয়ে দিতে পারিনি, কিন্তু তার আচরণ আমার প্রতি এক ধরনের অদৃশ্য মমত্ববোধ তৈরি করেছিল। সেই দিনটি আমার জন্য একটি বিশেষ স্মৃতি হয়ে থাকবে। সকালের কথা বলতে গেলে মামি আমার দিকে হাসি মুখে তাকিয়ে বলল, তুমি এমন লাজুক কেন? কি ব্যাপার, আজ সকাল থেকেই তোমার কিছুটা অন্যরকম লাগছে। আমি কিছু বলতে পারলাম না, শুধুমাত্র তার দিকে চেয়ে রইলাম। তখন মামি আমার হাত আলতো করে ধরলেন এবং বললেন, তুমি কিছু বলতে চাও, তাই না? কিন্তু সাহস পাচ্ছ না। ঠিক আছে, আমি বলি। তোমার চোখে আমি অনেক কিছু পড়তে পারি। 3 মাস আগে যখন তুমি আমাদের বাড়িতে এসেছিলে, তখন থেকেই আমি কিছু টের পেয়েছি। আমি একটু ঘাবড়ে গেলাম এবং বললাম, মামি, আমি আসলে ভেবেছিলাম যে যদি তোমার খারাপ লাগে। তুমি তো ছোটবেলা থেকে আমাকে এত ভালোবাসো। আমি কখনো ভাবতেও পারিনি যে তোমার সম্পর্কে এমন কিছু ভাবতে পারি। মামি হেসে বললেন, তোমার এই লাজুক ভাবটাই তো তোমাকে আরও বেশি মিষ্টি করে তোলে। আমি জানি তোমার মনে কি চলছে। তখন আমি লজ্জায় আরও কুঁকড়ে গেলাম।
মামি বললেন, তোমার ভাবনায় কোনো ভুল নেই। আমরা সবাই মানুষ, আমাদের ভাবনাও স্বাভাবিক। কিন্তু তোমার এই ভাবনাগুলো যদি সঠিক পথে পরিচালিত হয়, তবেই সেটা জীবনের জন্য ভালো হবে। তারপর তিনি বললেন, তুমি কি জানো, ছোটবেলায় যখন আমি বিয়ে করলাম, তখন তোমাকে দেখে মনে হতো তুমি কতটা মিষ্টি একটা ছেলে। এখন তুমি বড় হয়েছ, কিন্তু তোমার সেই মিষ্টি ভাবটা রয়ে গেছে। আমি সাহস করে বললাম, মামি, আমি সত্যি বলতে চাই, তুমি আমার জন্য অনেক স্পেশাল। আমি জানি এটা বলতে একটু দেরি হয়ে গেল, কিন্তু তোমার সামনে বলতে সাহস পাইনি। মামি একটুখানি হেসে বললেন, তোমার এই সাহসই তোমাকে আরও বড় করবে। জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসবে, কিন্তু নিজের মনের কথা বলতে কখনো দ্বিধা করো না। এরপর মামি উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন এবং বললেন, তুমি তো খুব ভালো ছেলে, তোমার মতো মানুষের জীবনে সবসময় ভালো কিছুই হবে। তার সেই কথাগুলো আমার মনে গভীরভাবে দাগ কেটে গেল। সকালের ঘটনা। মামি হালকা হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এমন লাজুক কেন? তোমার এই মিষ্টি ভাবটাই আমাকে মুগ্ধ করে। আমি কিছু বলতে পারলাম না, শুধু তার কথা শুনে লজ্জায় চোখ নামিয়ে নিলাম। মামি হেসে বলল, তোমার কিছু বলার আছে, তাই না? বলো, আমি শুনছি। আমি সাহস করে বললাম, মামি, তোমার সাথে এমনভাবে কথা বলা আমার পক্ষে খুব কঠিন। আমি ছোটবেলা থেকে তোমাকে খুব পছন্দ করি, কিন্তু আজকাল আমার মনে হয় আমার অনুভূতিগুলো বদলে গেছে। মামি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মিষ্টি গলায় বলল, তোমার মনের কথা শুনতে আমারও ভালো লাগছে। এরপর মামি বলল, তুমি তো এখন অনেক বড় হয়ে গেছ। আমি জানি ছোটবেলায় আমি তোমার জন্য কতটা গুরুত্ব রাখতাম, কিন্তু এখন তোমার সেই অনুভূতির বদল আমাকে অবাক করছে না। আমি তার কথাগুলো শুনে ধীরে ধীরে আমার লজ্জা কাটিয়ে উঠছিলাম। ঠিক সেই মুহূর্তে দরজার ঘণ্টি বেজে উঠল। মামি একটু বিচলিত হয়ে বলল, আরিয়ান, তো একটু দেখে আয়, কে এসেছে। আমি ততক্ষণে ঘরটা ঠিক করি। আমি দরজা খুলতে গেলাম, দরজার বাইরে ছিলেন পায়েল খালা। তিনি ঘরে ঢুকে বললেন, তোমার এত সময় লাগলো দরজা খুলতে? শরীর খারাপ নাকি? আমি হেসে বললাম, না খালা, একটু কাজ করছিলাম, তাই দেরি হয়ে গেছে। খালা চোখ ছোট করে আমাকে দেখলেন এবং বললেন, তোমার প্রিয়া মামি কোথায়? আমি বললাম, মামি তো ঘরের ভেতর আছে। ডেকে দিই? খালা একটু বিরক্তির সুরে বললেন, থাক, ডাকতে হবে না। খালা ঘরে ঢুকে মামির প্রতি নজর দিলেন। তাদের সম্পর্কের টানাপোড়েন সম্পর্কে সবারই জানা ছিল। যখনই তারা একসঙ্গে থাকতেন, তখনই তাদের মধ্যে ছোটখাটো তর্কবিতর্ক লেগেই থাকত। আজও তার ব্যতিক্রম হল না। খালা এবং মামির মধ্যে পার্থক্য ছিল চোখে পড়ার মতো। মামি ছিলেন স্নিগ্ধ ও হাসিখুশি স্বভাবের, আর খালা ছিলেন কিছুটা রাগী ও গম্ভীর। তাদের দুজনের ব্যক্তিত্ব একেবারে আলাদা। খালা ঘরের দিকে এগিয়ে গেলেন। আমি তখন নিজের মন শান্ত করার চেষ্টা করছিলাম। মামির সাথে হওয়া কথোপকথন আমার মনকে অনেকটা হালকা করে দিয়েছিল। আমাদের বাড়িতে আসা যাওয়ার মধ্যে মামি এবং খালা দুজনই ছিলেন। মামি সবসময় হাসিখুশি আর প্রাণবন্ত, খালা বরাবরই একটু গম্ভীর এবং শৃঙ্খলাপ্রিয়। দুইজনের স্বভাব সম্পূর্ণ বিপরীত। মামির হাসি আর মায়া যেন সবার মন জয় করে নিত। অন্যদিকে খালার ব্যক্তিত্ব ছিল দৃঢ় এবং কঠোর। খালা 5 ফুট 8 ইঞ্চি লম্বা, গায়ের রং শ্যামলা হলেও অনেক আকর্ষণীয়। তার চেহারায় ছিল এক ধরনের দৃঢ়তা, যা তাকে অন্যদের থেকে আলাদা করত। ছোটবেলায় খালার শাসন আর বকাঝকার জন্য তার থেকে একটু ভয় পেতাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সেই কঠোরতার মধ্যেও মমত্ববোধ খুঁজে পেয়েছিলাম। একদিন খালা আমাদের বাড়িতে এলেন এবং ঘরের ভেতরে ঢুকে আমার বিছানায় বসে পড়লেন। তিনি হালকা হেসে বললেন, আজ খুব ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নেব। এই বলে খালা শুয়ে পড়লেন। আমি পাশের চেয়ারে বসে পড়তে শুরু করলাম, তবে মনোযোগ ছিল না। বারবার খালার দিকে চোখ চলে যাচ্ছিল। কিছুক্ষণ পর মামি বাইরে এসে আমাকে ইশারায় ডেকে নিলেন। তিনি মুচকি হেসে বললেন, আমি এখন বাইরে যাচ্ছি। তোমার খালা এসে সব মজা নষ্ট করে দিল। আজ তোমার সঙ্গে অনেকক্ষণ গল্প করব ভেবেছিলাম। মামি হালকা হাসি দিয়ে বললেন, আর শোনো, তোমার খালার সঙ্গে কিন্তু ভালোভাবে থেকো, কোনো ঝামেলা করবে না। আমি মামির কথা শুনে একটু হাসলাম। তিনি আবার বললেন, তুমি তো খুব লাজুক, তবে দেখো, জীবনে নিজের কথা বলতে শিখতে হবে। আর আজ রাতে ফিরে এসে তোমার সঙ্গে বসে গল্প করব অনেক। এই বলে মামি চলে গেলেন। ঘরে ফিরে এসে আমি দেখলাম খালা গভীর ঘুমে মগ্ন। তার শান্ত চেহারা দেখে আমার মনে হল, কঠোরতার আড়ালে তার মনের গভীরতায় হয়তো অনেক কোমলতা লুকিয়ে আছে। এক দুপুরে বাড়িতে মা ও মামি কাজে ব্যস্ত, আমি বসার ঘরে বসে টিভি দেখছিলাম। টিভির সামনে বসে কখন যেন ঘুমিয়ে পড়লাম।
হঠাৎ করে খালার ডাক শুনে উঠে গেলাম। ঘুম থেকে ওঠার পর ভেতরে গিয়ে দেখি খালা আমার বিছানার নিচ থেকে একটি বই বের করেছেন। বইটি এমন একটি বিষয়ের উপর ছিল যা আমার পড়া উচিত ছিল না। খালা বইটি উল্টেপাল্টে দেখছিলেন, আর তার মুখে ছিল এক ধরনের কঠোর অভিব্যক্তি। তোমার কাছে এই বইটা কেন? খালা হঠাৎ জিজ্ঞেস করলেন। তার কণ্ঠে মিশে ছিল রাগ এবং কৌতূহলের মিশ্রণ। আমি একেবারে ভ্যাবাচ্চাকা খেয়ে গেলাম। ছোটবেলায় খালার রাগ দেখেছি, তবে আজ যেন পরিস্থিতি অন্যরকম। সবাই তো বই পড়ে, আমি মাথা নিচু করে বললাম। খালা আমার দিকে তাকালেন এবং বইটি বন্ধ করে বললেন, তোমার বয়সটা বোঝা উচিত। তুমি এখন যা করছ তা ভবিষ্যতে সমস্যায় ফেলতে পারে। তারপর খালা বইটি রেখে হালকা হেসে বললেন, তুমি কি জানো, ছোটবেলায় যখন তুমি আমার কাছে আসতে আমি তোমার জন্য কত কিছু করতাম। কিন্তু এখন তুমি বড় হয়েছ, তাই নিজের কাজের দায়িত্ব নিতে হবে। এই কথা বলেই খালা আমাকে পিঠে একটা হালকা চাপড় দিলেন। তার মধ্যে কোনো কঠোরতা ছিল না, বরং ছিল স্নেহের প্রকাশ। আমি লজ্জায় মাথা নিচু করলাম। তিনি আবার বললেন, তোমার মামি আজ সকালে যা বলছিল তার মানে এখন বুঝতে পারছি। বড় হওয়া মানে শুধু বয়স বাড়া নয়, নিজের আচরণও বড় হওয়া দরকার। আমি কিছু বলতে পারলাম না। তার কথা শোনার পর মনে হল তিনি আমাকে শুধু বকাঝকা করেননি, বরং ভবিষ্যতের সঠিক পথে চলার পরামর্শ দিয়েছেন। এই মুহূর্তে তার রাগ কমে গিয়ে মমতা ফুটে উঠল। আমি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলাম, মনে মনে ভাবলাম জীবনের অনেক জিনিসই শিখতে হবে। আমি ঘরে বসে একটা বই পড়ছিলাম। হঠাৎ খালা এসে দরজার পাশে দাঁড়ালেন। তার চোখে ছিল রাগ এবং মুখে ছিল এক ধরনের কঠোর অভিব্যক্তি। তিনি আমাকে ডাকলেন, এই, এখানে আসো। আমি একটু ঘাবড়ে গিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। তোমার ওই বইটা কি নিয়ে? এত লুকানোর কি আছে? খালা আমার দিকে তাকিয়ে কঠিন গলায় প্রশ্ন করলেন। আমি ভয়ে থমকে দাঁড়িয়ে রইলাম। ছোটবেলায় খালার রাগ দেখেছি, কিন্তু আজ যেন পরিস্থিতি ভিন্ন। কি বলতে চাইছ খালা? আমি শান্ত গলায় বললাম, তোমার মুখ দেখলেই বোঝা যাচ্ছে কিছু একটা গড়বড় আছে। সবকিছু খুলে বলো, নইলে কিন্তু আমি সত্যিটা বের করেই ছাড়ব। খালা আমার কান ধরে মৃদু টান দিয়ে বললেন। আমি মাথা নিচু করে বললাম, আমি কিছু করিনি খালা। কিন্তু খালা বুঝতে পারলেন যে আমি কিছু একটা লুকাচ্ছি। তিনি বললেন, তোমার মামি তো তোমার খুব খেয়াল রাখে, অথচ তুমি এইসব আজব জিনিস নিয়ে সময় নষ্ট করছ। তার কণ্ঠে ছিল হতাশা আর চোখে ছিল রাগের ছাপ। আমি আস্তে আস্তে বললাম, খালা, আমি দোষ করতে চাইনি। খালা একটু নরম সুরে বললেন, তোমাকে বুঝতে হবে, আমরা বড়রা তোমাদের ভালো চায়। মামি তোমাকে ছোটবেলা থেকে কত ভালোবাসে, আর তুমি এসব করছ। তোমার দায়িত্ব হলো সঠিক পথে চলা। তার কথায় আমার ভেতরে এক ধরনের অপরাধবোধ কাজ করল। আমি মৃদু স্বরে বললাম, খালা, আমি আর কখনো এমন কিছু করব না। খালা আমার মাথায় হাত রেখে বললেন, এই হলো কথা। কিন্তু ভবিষ্যতে এমন কিছু করো না যা তোমার বা তোমার পরিবারের সম্মানের ক্ষতি করতে পারে। আমি লজ্জিত হয়ে তার কথা শুনলাম। খালার কঠোর কথার মাঝেও তার ভালোবাসা প্রকাশ পেয়েছিল। আমি খালার দিকে তাকিয়ে খুব মৃদু গলায় বললাম, তুমি সত্যিই খুব ভালো খালা। আমার সবকিছুর খেয়াল রাখো। খালা অবাক হয়ে বললেন, খেয়াল রাখা মানে কি? এসব কথা বলা, এসব তোমার মাথায় কেন আসে? আমি একটু লজ্জিত হয়ে বললাম, খালা, ছোটবেলায় তুমি আমাকে অনেক বকতে আর মাঝে মাঝে মারতে। কিন্তু তারপরও তোমার আদরটা সবসময় আলাদা ছিল। সেই জন্যই তুমি আমাকে অনেক পছন্দের। খালা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তোমার মামিকে কেন এত পছন্দ করো? সে তো ফর্সা, সুন্দর, আর আমি তো কালো, সাধারণ। তাহলে? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, তুমি কালো নও খালা। তোমার গায়ের রং তো সুন্দর, আর তোমার চুল, তোমার হাসি, সবই আমার খুব ভালো লাগে। খালা হেসে বললেন, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বড় হয়ে গেছ। কিন্তু আমার কাছে তো তুমিই সেই ছোট্ট ছেলেটা। তার চোখে একটা মমতার আভা ছিল। আমি বললাম, খালা, তোমাকে আর মামিকে আমি খুব পছন্দ করি। তোমরা দুজনই আমাদের বাড়ির প্রাণ। খালা বললেন, তাহলে ভালো করে পড়াশোনা করো আর বড় হয়ে আমাদের গর্বিত করো। আর এসব আজব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি মাথা নিচু করে বললাম, ঠিক আছে খালা। 000। আমি তখন তাকিয়ে আছি। খালা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপর তিনি হঠাৎ আমার কাছে এলেন এবং বললেন, তুমি তো অনেক বড় হয়ে গেছ। 10 মিনিটের মধ্যেই তিনি উঠে দাঁড়ালেন, কিন্তু কিছু না বলেই বাইরে চলে গেলেন। আমি তখন দরজার হালকা শব্দ শুনতে পাই।
কিছুক্ষণ পরে খালা ফিরে এলেন এবং বেডরুমের দরজা বন্ধ করে দিলেন। তিনি কাছে এসে শান্ত গলায় বললেন, আজ কেউ আসবে না। আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সত্যিই কেউ আসছে না? তিনি দৃঢ়ভাবে বললেন, না, রাত পর্যন্ত কেউ আসবে না। তার কথা শুনে আমিও চুপ করে রইলাম। তিনি হালকা হেসে বললেন, আরিয়ান, তুই খুব ভালো ছেলে। কিন্তু আমি তোকে নিয়ে এত কিছু জানতাম না। যদি আগে জানতাম তাহলে। তারপর তিনি একটু থেমে বললেন, এখন উঠে দাঁড়া, আমাকে একটু সাহায্য করো। আর মামিদের কাছে বারবার যাস না। আমি আছি তো। যখনই তোর কোনো দরকার হবে সোজা আমার কাছে আসিস। আবার মামির সঙ্গে সময় কাটাতে যেতে আমি 3 দিন লাগালাম। তারপর একদিন মামি আমাকে বাড়ির মধ্যে ইশারায় ডাকলেন। তখন কিছু করার দরকার পড়ল না, মামি সব কিছু ঠিকঠাক করে নিয়েছিলেন। পরদিন সকালে সবাই মন্দিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি তখনও ঘুমাচ্ছিলাম। মামি মাকে বললেন, তুমি আগে যাও, আমি একটু পরে আসছি। তিনি কিছু কাপড় ঠিক করার জন্য আমার ঘরে এলেন। স্নানের পর তিনি তাজা লাগছিলেন এবং হাতে শাড়ি নিয়ে দরজা বন্ধ করলেন। তারপর তিনি আমার চাদর সরিয়ে বললেন, তুই এখনো ঘুমাচ্ছিস? সকাল হয়ে গেছে। ওঠ, তোকে দেখে বেশ ভালো লাগছে। আমি কিছুটা অস্বস্তি নিয়ে উঠে বসলাম। তিনি হালকা হেসে বললেন, কাল রাতে তুই ভালো ঘুমিয়েছিস তো? আমি একটু অস্বস্তি অনুভব করছিলাম। তারপর তিনি বললেন, এই কাপড়গুলো মনে করে ধুয়ে নিস, না হলে হয়তো কেউ ব্যবহার করে ফেলবে। কিছুক্ষণের মধ্যেই তিনি বেরিয়ে গেলেন। সেদিন পুরোটা সময় আমার মন বেশ অস্থির ছিল। তবে পরের দিন সকালে শুনলাম, মামি শহরে মামার সঙ্গে কোনো কাজের কারণে গেছেন। তারা সেখানে 2 দিন থাকবে। 2 দিন ধরে মামিকে দেখতে পাচ্ছিলাম না। মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। মামি কোথায় গেলেন তা জানার জন্য বারবার খুঁজছিলাম। অবশেষে দুপুরে মামি কাজ থেকে ফিরে এলেন। দুপুরের খাবারের সময় তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। সেই হাসির মধ্যে যেন লুকিয়েছিল একরাশ রহস্য। খাবার শেষে মামি আমাকে ইশারা করে ডেকে বললেন, তোর মাকে বলে দে আমি সন্ধ্যাবেলা বাইরে যাব। তুইও যেন একটা অজুহাত দিয়ে চলে আসিস। মামি যা বললেন তাতে আমার মন আনন্দে ভরে উঠল। তার কথার অর্থ ছিল স্পষ্ট, কিন্তু কেন? কী কারণে মামি আমাকে নিয়ে যেতে চাইছেন? সন্ধ্যার সময় মামি বের হয়ে যাওয়ার পর আমি মাকে বললাম, আমি বন্ধুর বাড়ি যাচ্ছি, রাতের আগেই ফিরে আসব। মামি আগে থেকেই একটি গাড়ি ঠিক করে রেখেছিলেন। মামি আমাকে তাদের বাড়ি নিয়ে গেলেন। সেখানে পৌঁছানোর পর আমি দেখলাম ঘরে কেউ নেই। মামা কাজের জন্য বাইরে ছিলেন আর তাদের মেয়ে অন্য শহরে পড়াশোনা করছে। মামি আমাকে বললেন, তুই আরাম করে বিশ্রাম নে, কয়েক ঘন্টার মধ্যে তুই ফিরে যাবি। মামি আমার দিকে যেভাবে তাকাচ্ছিলেন তাতে বোঝা যাচ্ছিল যে আজকের পরিকল্পনাটি খুব গোপনীয়। এই পুরো সময়টা যেন এক রহস্যে মোড়া ছিল। ঘরে থাকার সময়টুকুতে মামি সবসময় নিশ্চিত করছিলেন যেন কারো সন্দেহ না হয়। বাড়ি ফিরেই মামি দরজা বন্ধ করলেন এবং হাসি মুখে বললেন, কি রে, এত তাড়াহুড়ো কেন? আমি তো পালাচ্ছি না। এরপর তিনি চায়ের জন্য রান্নাঘরের দিকে চলে গেলেন। মামি ফিরে এসে বললেন, দেখি, 2 দিন ধরে তোকে দেখিনি। ভাবলাম তুই ভুলে গেছিস। তুই তো আসবি না, আমাকেই তোকে ডেকে আনতে হলো। আমি হেসে বললাম, কি করব বলুন? ওদিকে পায়েল খালা এসেছিলেন। সব কিছুর উপর নজর রাখছিলেন। মামি একটু চিন্তিত মুখে বললেন, ও বুঝি কিছু জানে নাকি আমাদের ব্যাপারে? আমি অন্যদিকে কথাটা ঘোরানোর চেষ্টা করলাম, কিন্তু মামি আমার মনের ভাব ঠিকই বুঝে ফেললেন। অবশেষে আমাকে সত্যি কথাটা বলতে হলো। মামি গভীর চিন্তায় পড়ে গেলেন। ওই পায়েল তো সব সময়ই একটা না একটা কথা নিয়ে লেগে থাকে। তার ছেলের সঙ্গে তুলনা করে জলে পুড়ে মরে। এরপর মামি একটু মজা করেই বললেন, তুই কি জানিস, সেদিন আমি বাইরে গেলে ও তোকে বকাচকা করেছে। ঠিক বলো, কিছু বলেছিল নাকি? আমি মাথা নাড়লাম, কিন্তু মামি কিছুতেই বিশ্বাস করলেন না। তিনি বারবার জিজ্ঞেস করতে থাকলেন, সত্যি করে বলো, মিথ্যে বললে কিন্তু আর কথা বলবো না। শেষে আমি স্বীকার করলাম। মামি একটু রেগে গেলেন, বদমাস ছেলে, 2 দিনে 2বার তোকে বকাচকা করেছে। কি দরকার ছিল পায়েলকে এসব বলার? আমি বললাম, মামি, আমি তো কিছু করিনি। উল্টে উনি আমাকে দোষারোপ করছিলেন। বলছিলেন, তোমার মামি তো এত সুন্দরী, আমি তার সামনে কিছুই না। উনি তো সবসময় আমাকে এড়িয়ে চলেন। এই কথা শুনে মামি হেসে ফেললেন। তার চোখে মুখে হাসির ঝিলিক ছিল। বললেন, ওরে বাবা, এত বড় কথাও বলেছে।
এখন দেখ আমি কি করি। পায়েল খালার সঙ্গে এই তুলনা নিয়ে আরেকদিন কথা বলতেই হবে। ঘর জুড়ে হাসির রেশ ছড়িয়ে পড়ল। মামি যেন পুরো বিষয়টাকে নিজের মতো করে সামলে নিলেন। গল্পটি এক অন্যরকম রোমাঞ্চ নিয়ে শেষ হল। মামি কিছুক্ষণ চুপচাপ রইলেন। তারপর মৃদু হেসে বললেন, কি বলবো রে, আমি তো কখনো কিছু বলিনি। ওরাই সবসময় ঝগড়া করতে আসে, তবে মানুষ হিসেবে খারাপ নয়। এই বলে মামি উঠে গেলেন। বললেন, এক কাজ করি, তোর জন্য কফি বানাই। তুই তো দেখি অনেক ক্লান্ত, সময়ও আছে 3 ঘন্টার মতো। আমি হাসতে হাসতে বললাম, মামি যদি বলো, আমি 2-4 ঘন্টাও তোমার পাশে থাকতে রাজি। মামি আমার কথা শুনে হাসলেন এবং ভালোবেসে আমার পিঠে চাপড়ে দিলেন। তারপর তিনি কফি বানাতে গেলেন। এদিকে আমি বই বের করে দেখতে লাগলাম। মামি ফিরে এসে কফি খেতে খেতে বললেন, কি রে, এটা কোনো বই? তোর কাছে এমন সব বই আসে কিভাবে? আমি হেসে বললাম, মামি আগে কখনো দেখনি নাকি? মামি বললেন, না রে, এমন বই তো কখনো দেখিনি। কলেজে 2-1টা সাধারণ বই দেখেছি, কিন্তু এরকম নয়। আমি একটু মজা করেই বললাম, মামি একটা কথা বলি, রাগ করবে না তো? আর মারবেও না? তোমার আমার কসম। মামি চোখে কৌতূহল নিয়ে বললেন, বলে ফেলো রে। আমি কিছুতেই রাগ করব না। আমি একটু লজ্জা পেয়ে ধীরে ধীরে বললাম, মামি তোমাকে আর খালাকে নিয়ে মাঝে মাঝে স্বপ্ন দেখি। খুব অদ্ভুত সব স্বপ্ন। এই কথা শুনে মামি অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর বললেন, কি সব বোকামি কথা বলছিস? লজ্জা করে না তোর? দাঁড়া, তোকে আমি ঠিক করছি। এটা বলেই মামি আমার কান মুচড়ে দিলেন। আমি কষ্টে চিৎকার করে বললাম, মামি প্লিজ, আমি তো তোমার কসম খেয়েছিলাম। মামি হেসে বললেন, কি বোকা ছেলে রে তুই। এরপর তিনি বইগুলো হাতড়াতে লাগলেন। বই দেখতে দেখতে তার মুখে আবার সেই মিষ্টি হাসি ফুটে উঠল। আরিয়ান সেই দিন রাগ এবং লজ্জায় লাল হয়ে গিয়েছিল। মামি হেসে বলল, ঠিক আছে, এখন যাও। বিয়ের অনুষ্ঠানের ভিড় মিটে গেলে দেখা করো। তখন দেখি কেমন করে সব ম্যানেজ করো। সেই রাতের অনুষ্ঠানে অনেকেই ছিল, কিন্তু আরিয়ান খেয়াল করল যে মামি এবং তার খালা কোথাও দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর সে দেখে তারা দুজন এক পাশে দাঁড়িয়ে গল্প করছে। মামি বেশ কিছু বলছিল, কিন্তু খালা তার কথা মন দিয়ে শুনছিল। আরিয়ান ভাবল, এটা তো বেশ অদ্ভুত ব্যাপার। পরদিন সকালে আরিয়ান আবার মামির সঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ পায়। তখন সে তার মনের কথা খুলে বলে। মামি মুচকি হেসে বলল, তুমি সত্যিই কি আমার প্রেমে পড়েছ, নাকি আমাকে দেখলেই তোমার মাথা গরম হয়ে যায়? আরিয়ান লজ্জা পেয়ে বলল, না, আসলে খালা বলেছিলেন তুমি এখনও অনেক সুন্দরী। এই বয়সেও বিয়ে করলে ঠিক মানাবে। মামি তখন আরিয়ানকে অবাক হয়ে তাকিয়ে বলল, তোমার খালা বলেছে? আমি তো ভাবছিলাম সে আমার চেয়ে সুন্দর। কিন্তু তার আমার উপর এত রাগ কেন, সেটা বুঝতে পারি না। আরিয়ান উত্তরে বলল, আমি খালাকে বলেছিলাম তুমি তার উপর রাগ করো না। আর খালা বলেছিল সে বুঝতে পারে না তুমি কেন তার উপর রাগ করো। মামি তখন একটু চুপ করে থাকল। পরে হেসে বলল, ঠিক আছে, দেখা যাক সামনে কি হয়। সেই রাত থেকে খালা এবং মামির মধ্যে আর কোনো ঝগড়া হয়নি। তারা একসঙ্গে হাসিখুশি গল্প করতে শুরু করল। এমনকি একদিন আরিয়ান দেখে তারা একসঙ্গে কোনো কৌতুকে উচ্চস্বরে হাসছে। এরপর দিন ছিল রিসেপশন। সবাই প্রস্তুতি নিয়ে চলে গিয়েছিল, শুধু বাড়িতে ছিল আরিয়ান, মামি এবং খালা। মামি একটি গহনার হুক আটকে দিতে পারছিল না। সে আরিয়ানকে ডেকে বলল, এই আরিয়ান, একটু আসো তো। এই হুকটা আটকে দাও। খালা তখন নিজের চুল ঠিক করছিল, তাই ভেতরে চলে গেল। আরিয়ানও যেতে চেয়েছিল, কিন্তু থেমে গেল। দরজার ফাঁক দিয়ে সে দেখতে লাগল, মামি পুরো সাজগোজ করে দাঁড়িয়ে আছে। সন্ধ্যার আয়োজন চলছিল, আর মামির গলার নেকলেসের হুক আটকে দিতে সমস্যা হচ্ছিল। সে বলল, পায়েল খালাকে একটু দেখো তো। হুকটা আটকে দিচ্ছি না। খালা এসে বলল, আচ্ছা দাও, আমি দেখছি। কিন্তু হুকটা বেশ ঢিলা ছিল। খালা আশেপাশে কিছু একটা খুঁজে দেখতে লাগল। কিছু না পেয়ে শেষ পর্যন্ত সে দাঁত দিয়ে হুকটা ঠিক করল। মামির চোখে কৃতজ্ঞতার ঝিলিক ফুটে উঠল। খালার এমন আচরণে মামি একটু চমকে গেলেও নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়াল। শেষে হুকটা ঠিক হয়ে গেল। মামি মুচকি হেসে বলল, পায়েল, একটা কথা বলি, রাগ করো না। তোমার এই শাড়িতে তুমি সত্যিই দারুণ লাগছ। পেল খালা একটু লজ্জা পেয়ে বলল, ধন্যবাদ, কিন্তু তোমার সাজও কম সুন্দর নয়।
আজ কি তুমি লাল শাড়িটা পরবে? প্রিয়া মামি বলল, ভাবছিলাম লালটা পরব, কিন্তু তোমার পরামর্শে সবুজ শাড়িটা পরে নিলাম। তুমি বলেছিলে এটা পরলে ভালো লাগবে। খালা মাথা নেড়ে বলল, ঠিক বলেছ, সবুজটা তোমার খুব মানিয়েছে। কিছুক্ষণ তারা গল্প করল। এরপর মামি বাইরে বেরিয়ে গেল, আর খালা অন্য ঘরে তৈরি হতে চলে গেল। কিছুক্ষণ পরে মামি ডেকে বলল, পায়েল, একটু এসো তো, একটা সমস্যা হয়েছে। খালা যখন ঘরে ঢুকল, মামি তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করছিল। সে বলল, আমার ওজন একটু বেড়ে গেছে মনে হচ্ছে। এই শাড়িটা একটু টাইট লাগছে। খালা বলল, আরেকটা শাড়ি পরে নাও, যদি আরামদায়ক লাগে। মামি মুচকি হেসে বলল, না, এটা পরেই থাকি। তুমি ঠিক করে দাও। খালা একটু ঝুঁকে শাড়িটা ঠিক করে দিল। তারপর বলল, তোমাকে এটা দারুণ মানিয়েছে, সবাই তোমার দিকে তাকাবে। মামি হেসে বলল, তাহলে আর কিছু ভাবার দরকার নেই। সেদিনের আয়োজন ভালোভাবেই শেষ হল। তাদের কথোপকথন আর খুনসুটি সন্ধ্যাকে আরও সুন্দর করে তুলেছিল। হালকা হাসির শব্দ শুনতে পেলাম, কিন্তু আর কিছু না। মিনিট পেরিয়ে গেল, আমি ভাবছিলাম ভেতরে কি হচ্ছে। প্রায় ২০ মিনিট পরে আমি বললাম, মামি, খালা, দেরি হয়ে যাচ্ছে। মা আমাকে বকবে। ভেতর থেকে মামি বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি। কিছুক্ষণ পর দরজা খুলল এবং তারা দুজন বেরিয়ে এলো। তাদের মুখে এক ধরনের রহস্যময় হাসি ছিল। আজ খালাকে দেখতেও অসাধারণ লাগছিল। তারা দুজন এত সুন্দর লাগছিল যে আমি মুগ্ধ হয়ে গেলাম। তারা আমার দিকে তাকিয়ে হেসে বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? আগে কখনো আমাদের দেখনি নাকি? মামি হেসে বলল, ছাড়ো পায়েল। আরিয়ান তো আজ পুরো বিভোর হয়ে গেছে আমাদের দেখে। খালা বলল, দেখো আরিয়ান, লোকজন আজ ভাববে আসল অতিথি কে আর তুমি কার দিকে তাকিয়ে আছো। সবাই মজা করতে করতে রিসেপশনের জন্য বেরিয়ে পড়লাম। পুরো অনুষ্ঠানে তারা একসঙ্গে ছিল, কথা বলছিল এবং হাসছিল। আমার মা আমাদের দেখে মুচকি হেসে বললেন, আজ এদের কি হয়েছে? ঝগড়ার বদলে পুরো সময় মিলেমিশে আছে। রাতে আমার মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তারা ভেতরে সাজছিল নাকি অন্য কিছু করছিল? পরদিন অতিথিরা ধীরে ধীরে বিদায় নিচ্ছিল। খালা, যিনি সাধারণত দিল্লিতে থাকেন, চলে যাওয়ার কথা ভাবছিলেন। কিন্তু মামি তাকে বলল, পায়েল, তুমি কি এখানে আরও কিছুদিন থাকতে পারবে? আমি একা হয়ে যাব। আমার মা বিস্মিত হয়ে তাকালেন। যারা আগে এক মুহূর্তে একে অপরকে সহ্য করতে পারত না, তারাই এখন একসঙ্গে থাকার কথা বলছে। আমার মা হাসতে হাসতে বললেন, তাহলে তুই থাক। তোর মামি আর খালার সঙ্গে থেকে ভালো সময় কাটাবি। আমি খুশি হয়ে বললাম, হ্যাঁ মা, আমি এখানেই থাকব। তবে আমার মনে হচ্ছিল, এই দুইজন একসঙ্গে থাকলে আমাকে নিয়ে কি পরিকল্পনা করবে কে জানে। পরের দিন বিকেলে বাবা মা বেরিয়ে গেলেন। আমি, মামি আর খালা একা রইলাম। খালা বিদায় নেওয়ার আগে মজা করে আমার গালে চাপ দিয়ে বললেন, তোর মুখ দেখে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমাকে যেতে দেখে। আমি মুচকি হেসে বললাম, খালা, তুমি আমাদের সঙ্গে থাকো, একসঙ্গে মজা করব। রাতে আমরা তিনজন একসঙ্গে গল্প করছিলাম। মামি আমাকে বললেন, আজ রাতে কে কোথায় ঘুমাবে? আমি বললাম, আমি বাইরের ঘরে ঘুমাব, তোমরা ভেতরে আরামে এসি চালিয়ে ঘুমাও। আমার কথা শুনে তারা হেসে উঠলেন। খালা বললেন, আরে না, তুই বাইরের ঘরে কিভাবে থাকবি? তুই ভেতরে থাক। আমি বাইরে ঘুমাই। মামি বললেন, তা তো হবে না, তুই ভেতরে ঘুমা পায়েল। আমি বাইরে ঘুমাই। তাদের মধ্যে এই তুই ঘুমা আমি ঘুমিখু নিয়ে হাসাহাসি চলতে লাগল। আমার দিকে তাকিয়ে বারবার হেসে উঠছিলেন। মনে হচ্ছিল আমায় নিয়েই মজা করছেন। অবশেষে তারা আমায় বললেন, তুই বল আরিয়ান, তুই কোথায় ঘুমাবি? আমি বললাম, সবাই একসঙ্গে ভেতরের ঘরে ঘুমাই। বড় বিছানা আছে, আমরা সবাই আরামে থাকতে পারব। আমার কথা শুনে তারা এত হাসলেন যে হাসি থামাতে পারছিলেন না। শেষ পর্যন্ত আমরা তিনজন একসঙ্গে গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। সেই রাতে তারা আমাকে নিয়ে কি পরিকল্পনা করছিলেন সেটা হয়তো আমি কখনোই জানতে পারব না। রাতের কথা বলি। মামি হেসে বললেন, ঠিক বলেছিস, চালাক ছেলে। চলো, আমরা সবাই ভেতরে গিয়ে একসঙ্গে ঘুমাই। আমরা একসঙ্গে বড় বিছানায় ঘুমাতে গেলাম। আমি মাঝখানে শুয়েছিলাম, আর মামি আর খালা আমার দুপাশে। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসছিলেন। তাদের সেই গোপন হাসি দেখে আমার মনে হল, আজ রাতে নিশ্চয়ই কিছু ঘটনা ঘটবে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।